এসে দেখি মীরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মীরা মা, তোমার কি হয়েছে? খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছো কেন? আম্মু রাতে ঘুম থেকে উঠে পাঁজরে ব্যথা পাচ্ছি। কথাটা বলে করুণভাবে আমার দিকে তাকালো মীরা। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে আমার, তারপরেও আমি কিছু বললাম না। পরের দিন বাবা আমাকে আর মীরাকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দিল। আর আমি সাথীকে বলে সব রেডি করে রেখেছি। আমাদের সাথে সাথীও কক্সবাজার যাবে। সবাই জানবে আমি হানিমুন করতে যাচ্ছি মীরার সাথে, কিন্তু না, আমি হানিমুন করব সাথীর সাথে। সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মীরা সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়ছে, এটা দেখার সাথে সাথেই বুকের ভিতর কেমন জানি একটা চিনচিনে ব্যথা করতে লাগলো। আমি দৌড়ে গিয়ে মীরাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। মীরা, কি করছো এসব? দেখছেন না কি করছি? আমি ছোট বলে, এতিম বলে কারো ভালোবাসা পাবো না? বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর অধিকার তো দূরের কথা, একদিন রাতে আপনার বুকে ঘুমাতে পর্যন্ত দেননি। কতটা স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ মীরা, বোঝার চেষ্টা করো। এখন এসব বলার সময় নয়, চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করবো আবার। তারপর মীরা আর কিছু বলল না। এদিকে মীরার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। সাথী বলল কোনো চিন্তা না করতে। অবশ্য আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। কক্সবাজার আসার পর রাতের বেলা রুমে শুয়ে আছি, তখন হঠাৎ সাথীর ফোন ধরতেই সাথী বলল পাশের রুমে এসো। এদিকে আমি পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কি যেন মিশিয়ে দিয়ে খেতে বলল। আমি কিছু মনে না করেই খেলাম, আর এগুলো খাওয়ার সাথে সাথেই আমার কেমন যেন একটা নেশা নেশা লাগছে। আমার সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। তখন আমি নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মিলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরে সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চাই তাই করো। এই বলে সাথী আমাকে আমাদের রুমে দিয়ে গেল আর মীরাকে বলল সে আমাদের কলেজ ফ্রেন্ড। অবশ্য মীরা এর আগে কখনো সাথীকে দেখেনি। এদিকে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে, আমার নেশা এখনো লেগে আছে। মীরা আজ খুব সুন্দর করে সেজেছে, চেহারায় হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, পরনে একটা কালো শাড়ি। মনে মনে ভাবলাম সকল কবি সাহিত্যিকদের গল্পের নায়িকারা সুন্দরী হয়, আর তারা সবসময় লাল না হলে নীল শাড়ি পরিহিত থাকে, যা দেখে নায়ক প্রেমে পড়ে যায়। কিন্তু সাহিত্যিকগণ কি কখনো দেখেছেন একজন সুন্দরী রমণী কালো শাড়ি পরলে তাকে কি রকম দেখায়? আজ কি অপরূপটাই লাগছে মীরাকে, চোখে কাজল দেয়াতে আরো মায়াবী লাগছে। তারপর মীরা এসে খাটে বসতেই আমি মীরাকে একটা হ্যাঁচকা টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। এই ঘটনায় আকস্মিক ব্যবহারে মীরা কিছুটা বিব্রত হলো। তারপর বলল, আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবেন না আমাকে? আচ্ছা বলো, দেয়ার মতো হলে দিব। টাকা লাগবে কি? না, আমার টাকা চাই না, আমার তো তোমাকে চাই। কি বললে? না কিছু না। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে তোমার পছন্দের নাম রাইসা? লজ্জাভরা মুখে কথাটা বলে মাথা নিচু করে ফেললো মীরা। ইস, বাবুর মা হবার কথা বলে কিরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবোই তো। তারপর আমি মীরার কানের কাছে মুখটা নিয়ে বললাম, তাহলে কাছে আসো, তোমাকে রাইসার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। মীরা তখন ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মীরার কপালে আলতো একটা চুমো দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্চিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রী নারী পুরুষের সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর মীরাকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মীরার কাপড় চোপড়ের কিছু ঠিক নেই। আমার শরীরের বিভিন্ন জায়গায় লিপস্টিকের দাগ। পিচ্চিটা এখনো আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এ কি করলাম আমি তো মীরাকে ডিভোর্স দিব, তবে কেনই বা তার সতীত্ব হরণ করলাম? মাথা কাজ করছে না আমার। মীরাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনো এতটা খুশি দেখিনি ওকে। আমি সকাল সকাল ফোন দিয়ে সাথীকে সবকিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সবকিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না, কাল তোমাকে একটা পিল দিব, সেটা খাইয়ে দিও, তাহলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে আমি বেশ অবাক হলাম, কিন্তু আমি সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব, তাই আর কোনো কিছু চিন্তা না করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মীরাকে বললাম, মীরা, এটা খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? মীরা, তোমাকে মিথ্যা বলে লাভ নেই, আমাকে ক্ষমা করে দিও। গতকাল রাতে তোমার সাথে যা যা হয়েছে তার নিছক একটি দুর্ঘটনা মাত্র। হ্যাঁ আমি জানি গতকাল তুমি যা হারিয়েছো তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না,
আমি ডিভোর্স পেপার রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে কাবিনের 20 লাখ টাকার একটা চেক দিয়ে দিছি, সময় করে ব্যাংক থেকে তুলে নেবে। আমার কথাটা শোনার সাথে সাথেই মীরা আমার দুপা ঝাপটে ধরে বলতে লাগলো, প্লিজ আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন চাই আপনি আরো একটা বিয়ে করে নেন, আমি কখনো কোনো দিন আপনার কাছে স্বামীর অধিকার চাইবো না। আর আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকবো, কোনো পারিশ্রমিক দিতে হবে না আমাকে, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অনাগত সন্তানটা পিতৃহীন পরিচয়ে বড় হোক। প্লিজ একটা এতিমকে এইভাবে ফিরিয়ে দিবেন না, আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই মীরা কি করছো? পা ছাড়ো। দুঃখিত মীরা, আমি পারবো না। আমার জীবনে সাথী ছাড়া আর কেউ নেই। এখন পিলটা খেয়ে নিবে, আর যদি না খাও তাহলে মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা। প্লিজ এমন কসম দিও না, আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও মীরা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই নাও পিল, আর এই নাও পানি খেয়ে নিও। আচ্ছা দাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল মীরা। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না মীরা, কিন্তু না, আমি কোনো কথা বললাম না। মীরা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্লাস থেকে একটু পানিও মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম আমি। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। তারপর মীরাকে নিয়ে বাসায় ফিরলাম। এদিকে সাথী বলল যে মীরাকে আমাদের দুজনের মাঝ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরেও সাথী বলল, সেদিন কক্সবাজারে মেয়েটা যা বলেছে সব শুনেছি আমি। আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মীরার নামে লিখে দিবে। তাই আমাদের ভবিষ্যতের জন্য মীরাকে আমাদের পথ থেকে সরিয়ে দিবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্রাক্ট করেছি। না সাথী, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করব না সাথী, এটা করা ঠিক হবে না। বাবু দেখো, আমিও চাই না, কিন্তু আমার মনে হয় না তোমার বাবা কখনো মীরা বেঁচে থাকতে আমাকে মেনে নিবে। আর তোমাকে না পেলে আমি বাঁচবো না, সত্যি মরে যাবো। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, আমার প্রাণ। জানো, তুমি মীরাকে বিয়ে করার পর আমি একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পরেও কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যে আমার শেষ ঠিকানা, তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সহ্য করতে পারি না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কথাটা বলেই আমার হাতটা নিয়ে সাথীর গলা চেপে ধরে মেরে ফেলতে বলল। প্লিজ কিল মি, আমাকে গলা চেপে মেরে ফেলো কাব্য। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো কাব্য, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও তবে একটা ভাগ কখনো কাউকে দিতে পারে না, আর তা হলো তার ভালোবাসার ভাগ। বিশ্বাস করো, আমার একদম সোচা হয় না মীরাকে। যে বুকে আমার থাকার কথা সে বুকে অন্য একটা মেয়ে থাকে। যে স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করছে অন্য একটা মেয়ে। কাব্য প্লিজ, আমাকে তুমি হত্যা করতে পারবে না। পারবে না তোমার সেই স্ত্রী মীরাকেও হত্যা করতে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে। তুমি না আমি এই জীবনটা কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাতে পোজ দিয়ে দিল সাথী। সাথে সাথে হাত থেকে ফিরকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে আমার নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড় খেয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সাথী। তারপর আমি শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? মীরাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নিব। কথাটা বলার সময় বুকের ভেতর একটা চাপা কান্নার আওয়াজ পেলাম। তারপর সাথীকে আমি ছেড়ে দিয়ে সাথীর কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতেই দেখি মীরা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কিছু খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, আর তার কারণ তুই। কথাটা বলার পর পিচিটার দিকে তাকিয়ে দেখি পিচি কাঁদবে কাঁদবে ভাব। তখন আমি কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাত।